আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। নবীগঞ্জে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত অর্ধশত। এদিকে একটি ইস্যু দিয়ে সম্পর্ক মূল্যায়ন করা যাবে না বলছে ভারতীয় হাই কমিশনার। জানাবো সবার সঙ্গে বৈঠক করে জাতীয় ঐক্যের ডাক দেবেন ডক্টর ইউনূস। মমতার বক্তব্য দেশের সার্বভৌমত্বের প্রতি হুমকি স্বরূপ বলছেন মির্জা ফখরুল। জামায়াতের নিবন্ধন অবৈধ, রায়ের আপিল শুনানি চলছে। এবং সর্বশেষ জানাবো চট্টগ্রাম মহানগরী থানা ওয়ার্ড বিএনপির কমিটি বিলুপ্ত। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। নবীগঞ্জে দুই পক্ষের সংঘর্ষ, নারী সহ আহত অর্ধশত। হবিগঞ্জের নবীগঞ্জে সরকারি খাস জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নারী সহ অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। এই ঘটনায় গুরুতর অবস্থায় 16 জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। উপজেলার বড় ভাইকৈরি ইউনিয়নের সোনাপুর গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সোনাপুর গ্রামে সরকারি খাস জমি নিয়ে স্থানীয় ইউপি সদস্য সেলিম উদ্দিন ও আব্দুল মালিকের লোকজনের মধ্যে বিরোধ চলে আসছিল। এই ঘটনার জের ধরে সোমবার রাত থেকে উভয় পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা দেখা দেয়, যা পরে সালিশ বিচারের সমাধানের উদ্যোগ নেওয়া হয়। মঙ্গলবার 3 ডিসেম্বর দুপুরে উভয় পক্ষ বিচার না মেনে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এই ঘটনায় উভয় পক্ষের অর্ধশতাধিক লোক আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিষয়টি নিশ্চিত করে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ কামাল হোসেন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পর্যন্ত কোনো অভিযোগ পায়নি। অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। একটি ইস্যু দিয়ে সম্পর্ক মূল্যায়ন করা যাবে না বলছে ভারতীয় হাই কমিশনার। কোন নির্দিষ্ট একটি ইস্যু দিয়ে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক মূল্যায়ন করা যাবে না বলে মনে করেন ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা। প্রণয় ভার্মা বলেন, আমরা আমাদের আলোচনা চলমান রাখবো। আজকের বৈঠক তেমনই একটি বিষয়। আমাদের বিস্তৃত সম্পর্ক রয়েছে, পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সম্পর্ক রয়েছে। আমরা একটি ইস্যু দিয়ে সেটি মূল্যায়ন করতে পারবো না। আমাদের পরস্পর নির্ভর বিষয় রয়েছে, যেটি দুদেশের জন্যই গুরুত্বপূর্ণ। হাই কমিশনার আরো বলেন, সর্বশেষ 2 মাসে আমাদের পরস্পর সহযোগিতার জন্য ইতিবাচক কিছু উন্নয়ন হয়েছে। আমাদের অনেক ইতিবাচক বিষয় রয়েছে। আমরা অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করে যাচ্ছি। আমরা সামনে অর্থনীতি সহ বিভিন্ন ক্ষেত্রে একসঙ্গে কাজ করে যাব। জানা যায়, বাংলাদেশ সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে ত্রিপুরা হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু সংঘর্ষ সমিতি সহ বেশ কয়েকটি সংগঠনের সমর্থকেরা এই হামলা চালান। এই ঘটনায় রাতের পর পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায়, বাংলাদেশের সহকারী হাই কমিশনের প্রাঙ্গণে হিংসাত্মক বিক্ষোভ ও আক্রমণের জন্য বাংলাদেশ সরকার গভীরভাবে ক্ষুব্ধ বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। এ ঘটনায় আজ মঙ্গলবার ঢাকায় ভারতীয় হাই কমিশনার প্রণয় কুমার ভার্মাকে জরুরি ভিত্তিতে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে গতকাল মুম্বাইয়ের বাংলাদেশ উপ হাই কমিশনের কাছাকাছি বিশ্ব হিন্দু পরিষদের ভিএইচপি প্রয়োজনে বিক্ষোভ করা হয়। হিন্দু সংঘর্ষ সমিতি আলো ভিএইচপি সহযোগী সংগঠন আগরতলা ঘটনাকে দুঃখজনক উল্লেখ করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি দিয়েছে। তারা বলেছে, কূটনৈতিক ও কনসুলার সম্পত্তি কোনো অবস্থাতেই লক্ষ্যবস্তু করা উচিত নয়। এ ঘটনায় ত্রিপুরায় মঙ্গলবার 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া 4 পুলিশ সদস্যের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। এদিকে হামলার ঘটনার পর নিরাপত্তার কারণ দেখিয়ে মঙ্গলবার ত্রিপুরা বাংলাদেশের সহকারী হাই কমিশনের কনসুলার সেবা বন্ধ করে দিয়েছে অন্তর্বর্তী সরকার। এ বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন গণমাধ্যমকে বলেন, নিরাপত্তার কারণে আপাতত আগরতলা বাংলাদেশের সহকারী হাই কমিশনের কনসুলার সেবা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে ওই মিশন থেকে বাংলাদেশের ভিসা সেবা বন্ধ থাকবে। সবার সঙ্গে বৈঠক করে জাতীয় ঐক্যের ডাক দেবেন ডক্টর ইউনূস। দেশের সার্বিক পরিস্থিতিতে রাজনৈতিক দল, ছাত্র নেতৃত্ববৃন্দ ও ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠক করবেন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এসব বৈঠকে জাতীয় ঐক্যের ডাক দেবেন তিনি জানান, মঙ্গলবার সন্ধ্যা 6টার পর থেকে 7:30টা পর্যন্ত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং আন্দোলনে থাকা অন্য ছাত্র সংগঠনগুলোর নেতাদের সঙ্গে বৈঠক করবেন ডক্টর ইউনূস। আগামীকাল বুধবার বিকেল 4টার দিকে রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করবেন। এর পরের দিন ধর্মীয় সম্প্রদায়ের নেতাদের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। তবে সময় এখনো চূড়ান্ত হয়নি। প্রেস সচিব বলেন, এসব বৈঠক থেকে জাতীয় ঐক্যের ডাক দেবেন প্রধান উপদেষ্টা। মমতার বক্তব্য দেশের সার্বভৌমত্বের প্রতি হুমকি স্বরূপ বলছেন মির্জা ফখরুল।
বাংলাদেশ জাতীয় সংঘের শান্তিরক্ষী পাঠানো নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য দিয়েছেন তা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি হুমকি স্বরূপ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অবিলম্বে এই ধরনের বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়েছেন। তিনি বলেন, সকালে কয়েকটি পত্রিকায় একটা সংবাদ দেখলাম, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যে উক্তি করেছেন সে বিষয়ে আমি বক্তব্য না রেখে পারছি না। তিনি মমতা বন্দ্যোপাধ্যায় শান্তিরক্ষী বাহিনী পাঠানো নিয়ে যে উক্তি করেছেন বাংলাদেশে এটা সম্পূর্ণভাবে স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি একটি হুমকি স্বরূপ এবং আমরা মনে করি এই বক্তব্যের মধ্য দিয়ে তাদের নেতাদের যে দৃষ্টিভঙ্গি তা কিছুটা হলে প্রকাশিত হয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমি মনে করি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য অবিলম্বে প্রত্যাহার করা উচিত, কারণ বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধের করে স্বাধীন হয়েছে এবং সম্প্রতি একটা বিপ্লবের মধ্য দিয়ে তারা গণতন্ত্রকে ফিরে পেয়েছে। এদেশের মানুষ যে কোনো মূল্যে এই ধরনের চক্রান্তকে রুখে দাঁড়াবে। এর আগে সোমবার বিধানসভার শীতকালীন অধিবেশনে যোগ দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশ ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যক্তিগত হস্তক্ষেপও চেয়েছেন। মির্জা ফখরুল বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ক্ষুণ্ণ হওয়া বা বিপন্ন হওয়ার যে অলীক কাহিনী ভারতীয় মিডিয়াগুলোতে প্রচারিত ও প্রকাশ হচ্ছে তা কোনো মতেই গ্রহণযোগ্য নয়। আমরা বারবার বলছি, এখানে ভারতের সাংবাদিকরা এসেছিলেন, তারাও দেখেছেন বাংলাদেশে এই ধরনের কোনো পরিস্থিতি নেই, অথচ ভারতবর্ষ মিডিয়াও তাদের নেতারা যেভাবে সম্পূর্ণ একটা মিথ্যা প্রচার করছেন এবং বাংলাদেশকে স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি হুমকি দিচ্ছেন তা কোনো মতেই বাংলাদেশের মানুষ গ্রহণ করবে না। জামায়াতের নিবন্ধন অবৈধ রায়ের আপিল শুনানি চলছে। বাংলাদেশ জামায়াত ইসলামী নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে করা আপিলের শুনানি চলছে সুপ্রিম কোর্টে। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের আপিল বিভাগে শুনানি হচ্ছে। জামায়াতের পক্ষে শুনানি করেছেন ব্যারিস্টার এহসান সিদ্দিক। 2023 সালের 19 নভেম্বর আইনজীবী হাজির না থাকায় আপিলটি খারিজ করে দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এরপর আপিলটি পুনরুজ্জীবনের জন্য আবেদন করা হয়। গত 22 অক্টোবর আদালত বিলম্ব মার্জনা করে আপিলটি শুনানির জন্য রিস্টোর করেছেন, অর্থাৎ পুনরুজ্জীবিত করেছেন। ওই দিন আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী এহসান আব্দুল্লাহ সিদ্দিক ও শিশির মনির। 2008 সালের 4 নভেম্বর জামায়াত ইসলামীকে সাময়িক নিবন্ধন দেওয়া হয়। পরের বছর বাংলাদেশ তরিকত ফেডারেশন তৎকালীন সেক্রেটারি জেনারেল সৈয়দ রেজাউল হক চাঁদপুরি, জাকের পার্টির তৎকালীন মহাসচিব মুন্সি আব্দুল লতিফ, সম্মিলিত ইসলামী জোটের প্রেসিডেন্ট মাওলানা জিয়াউল হাসান সহ 25 জন জামায়াতের নিবন্ধনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন। রিটে জামায়াতের তৎকালীন আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী হাসান, মোহাম্মদ মুজাহিদ, নির্বাচন কমিশন সহ 4 জনকে বিবাদী করা হয়। তারা জামায়াতের নিবন্ধন বাতিলের আর্জি জানান। এই রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্টের বিচারপতি এবিএম খায়রুল হক, পরে প্রধান বিচারপতি ও বিচারপতি মোহাম্মদ আব্দুল হাইয়ের বর্তমানে অবসরের হাইকোর্ট বেঞ্চ 2009 সালের 27 জানুয়ারি রুল জারি করেন। জামায়াতের নিবন্ধন নিয়ে রুল জারির পর ওই বছরের ডিসেম্বরে একবার, 2010 সালের জুলাই ও নভেম্বর দুইবার এবং 2012 সালের অক্টোবর নভেম্বর দুইবার তাদের গঠনতন্ত্র সংশোধন করে নির্বাচন কমিশনে জমা দেয়। এইসব সংশোধনীতে দলের নাম জামায়াত ইসলামী বাংলাদেশ পরিবর্তন করে বাংলাদেশ জামায়াত ইসলামী করা হয়। 2013 সালের 12 জুন ওই রুলের শুনানি শেষ হয়। একই বছরের 1 আগস্ট জামায়াতকে দেওয়া নির্বাচন কমিশন নিবন্ধনের সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে অবৈধ বলে রায় দেন বিচারপতি এম মোয়াজ্জেম হোসেন, বর্তমানে অবসর বিচারপতি এম এনায়েতুর রহমান। পরে আপিল বিভাগের বিচারপতি ও বিচারপতি কাজী রেজাউল হকের 19 নভেম্বর পদত্যাগ করেন। সমন্বয়ে গঠিত হাইকোর্টের বৃহত্তর লার্জার বেঞ্চ সেই সময় সংক্ষিপ্ত রায়ের আদালত বলেন, এই নিবন্ধন দেওয়া আইনগত কর্তৃত্ব বহির্ভূত। একই সঙ্গে আদালত জামায়াত ইসলামীকে আপিল করারও অনুমোদন দিয়ে দেন। তবে এই রায়ের স্থগিতাদেশ চেয়ে জামায়াতের করা আবেদন একই বছরের 5 আগস্ট খারিজ করে দেন আপিল বিভাগের চেম্বার বিচারপতি এইচ এম শামসুদ্দিন চৌধুরী। পরে একই বছরের 2 নভেম্বর পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হলে জামায়াত ইসলামী আপিল করে। চট্টগ্রাম মহানগরী থানা ওয়ার্ড বিএনপির কমিটি বিলুপ্ত। চট্টগ্রাম নগরীর 15টি থানা ও 43টি ওয়ার্ডের বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে মহানগর কমিটি। সংবাদ সম্মেলনে এরশাদুল্লাহ বলেন, দেশের এই ক্রান্তিকালে বিএনপির তৃণমূলের নেতাকর্মীদের সুসংগঠিত করার জন্য মেয়াদ উত্তীর্ণ 15টি থানা ও 43টি ওয়ার্ডের বিএনপি কমিটি বিলুপ্ত করা হয়েছে। বিলুপ্ত ঘোষণা থাকা ও ওয়ার্ড অতি দ্রুত আন্দোলনে ত্যাগী ও পরীক্ষিত নেতাদের নিয়ে কমিটি গঠন করা হবে। এছাড়া সংবাদ সম্মেলনে উঠে আসে সম্প্রতি ভারতে বাংলাদেশ হাই কমিশনে হামলা বিষয়টি। ভারতে বাংলাদেশি হাই কমিশনে হামলা এবং আমাদের জাতীয় পতাকা অবমাননা নিন্দা জানান নেতারা। বিএনপি সূত্র জানায়, 2017 সালের 10 জানুয়ারি 2017 সালের 10 জুলাই 275 সদস্যের মহানগর বিএনপি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা হওয়ার পর তৎকালীন সভাপতি ডক্টর শাহাদাত হোসেন ও সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর নগর বিএনপির 14 থানা ও 38টি ওয়ার্ড কমিটি গঠন করেন। ওই কমিটি শুধু খুলশী থানা ও 5টি ওয়ার্ড বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে পারেনি। ওই ওয়ার্ডগুলো হলো 21 নম্বর জামাল খান, 23 নম্বর উত্তর পাটানটুলি, 24 নম্বর উত্তর আগ্রাবাদ, 30 নম্বর পূর্ব মাদারবাড়ি ও 34 নম্বর পাথরঘাটা ওয়ার্ড। এই ওয়ার্ডগুলোতে আগের আহ্বায়ক কমিটি দিয়ে দলের সাংগঠনিক কার্যক্রম চলছিল। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্ট করতে মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।